আচরণের লাস্ট পার্টটা পড়বো, যেটা হচ্ছে আচরণগত অভিযোজন। এই ক্লাস করলেই আমাদের অভিযোজন চ্যাপ্টার শেষ, অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পুরো সিলেবাস শেষ। তো দেখো আচরণগত অভিযোজন কাকে বলছে। জিনগত যে ক্রিয়া দ্বারা কোনো জীব তার বেঁচে থাকা ও জননের সম্ভাবনা বৃদ্ধি করে তাকে আচরণগত অভিযোজন বলে। যে জীব আমরা আচরণ জেনেছি, অভিযোজনের প্রথমেই কিন্তু আমরা আচরণ সম্বন্ধে জেনেছি যে জীব যা করে তাই হলো তার আচরণ। তো এটাই হচ্ছে আচরণগত অভিযোজন, জীবটা কী কী করছে তার কাজের মধ্যে কী কী পরিবর্তন দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো এই আচরণগত অভিযোজনের ক্ষেত্রে আমরা দুটো উদাহরণ সম্বন্ধে জানবো, প্রতিটার ক্ষেত্রে তাদের মূল উদাহরণগুলো জানবো। আগেরগুলোতেও জেনেছি, এটাতেও জানবো, কিন্তু এক্ষেত্রে মাত্র দুটা। তার মধ্যে প্রথম যে উদাহরণ সেটা হচ্ছে শিম্পাঞ্জির। সমস্যার সমাধান। শিম্পাঞ্জি অনেকটা বাঁদরদের মতো দেখতে, কিন্তু বাঁদর নয়। তাদের যে সমস্যা বিভিন্ন ধরনের আমাদের ক্ষেত্রে কি মানুষের ক্ষেত্রে যত সমস্যা মানুষের ক্ষেত্রেই হয় না, শিম্পাঞ্জিদের ক্ষেত্রেও কিছু সমস্যা হয়। তো সেই সমস্যাগুলোর সমাধান তারা কিভাবে করছে তাকে নিয়ে একটা অভিযোজন হচ্ছে এই শিম্পাঞ্জির সমস্যার সমাধান। এর ক্ষেত্রে কয়েকটা উদাহরণ শিম্পাঞ্জির সমস্যার সমাধানের ক্ষেত্রে দেখব। যেমন এক নম্বর বলা যায় যে উই পোকা শিকার। তোমাদের বই আছে, দেখবে যে শিম্পাঞ্জির সমস্যার সমাধানে তিনটে সমাধান সম্বন্ধে জানতে হবে। তার মধ্যে একটি হলো উই পোকা শিকার। ঠিক আছে, তো শিম্পাঞ্জিরা কি করে, তারা বনের মধ্যে একটি গাছের পাতলা ডাল তারা ভেঙে নেয় এবং সেই ডালটির মধ্যে যত সমস্ত পাতা ছিল সেগুলোকে ছাড়িয়ে ডালটিকে পুরোটা কিন্তু মসৃণ করে নেয়। ঠিক আছে, ডালটাকে মসৃণ করে নিলে পাতলা ডাল কিন্তু হতে হবে, আবার ডালের মধ্যে কোনো প্রকার পাতা থাকতে হবে না, ডালটি মসৃণ হতে হবে এবং চিকন হতে হবে, খুব চিকনও না খুব মোটাও না। এরকম একটি ডালকে নিয়ে তারা উই পোকার যে গর্ত, সেই গর্তটাকে খুঁজে গর্তের মধ্যে ডালটাকে প্রবেশ করায়। এবার সেই গর্ত থেকে যে উই পোকাগুলো থাকে সেগুলো সেই ডাল বেয়ে ওপর দিকে উঠে আসে, ওপর দিকে ডালটা বেয়ে উই পোকাগুলো উঠে আসে। তারা যখন উপরে উঠে আসে শিম্পাঞ্জিরা তখন সেটাকে খাদ্য হিসেবে ভক্ষণ করে। যখন তারা সেই ডালটাকে গর্তের মধ্যে প্রবেশ করায় তখন তারা সাইডে এক পাশে কিন্তু চুপি চুপি বসে থাকে। তো এইভাবে তারা কি করে উই পোকা শিকার করে, উই পোকা কিন্তু শিম্পাঞ্জিরা খাদ্য হিসেবে ভক্ষণ করে। তাই তো এই যে ডাল, এই ডালটাকে বলা হচ্ছে একটি গাছের চিকন পাতাহীন ডাল। একে কি বলছে, এই ডালটার নাম মনে রাখতে হবে। এই ডালটাকে কি বলছে, একে বলছে ফিশিং টুল। এটাকে তারা এক ধরনের টুল হিসেবে ব্যবহার করে। আমরা যেমন বিভিন্ন যন্ত্রপাতি অর্থাৎ বিভিন্ন প্রকার টুলস ব্যবহার করি, সেই প্রকার তারা কি করে এই উই পোকা শিকারের ক্ষেত্রে তারা এক প্রকার টুল ব্যবহার করে, যাকে বলা হচ্ছে ফিশিং টুল, গাছের ডালকে ভেঙে। ঠিক আছে, তো শিম্পাঞ্জি সমস্যার সমাধানে 1 নম্বর হলো উই পোকার শিকার। 2 নম্বর বাদামের খোলা ভাঙা। বিভিন্ন ধরনের বাদাম হয়, যার মধ্যে কিছুগুলো বাদাম তো খোলা ভাঙতে হয় না, সেগুলো ডাইরেক্ট আমরা খেতে পারি। এবং যেগুলো বন থেকে পাওয়া যায় সেগুলোর যার বাদামগুলোর বাইরে যে খোলা থাকে সেটাকে কিন্তু ভেঙে খেতে হয় শিম্পাঞ্জিতে। তো সেই খোলাটাকে যেহেতু অনেকটা শক্ত হয় বাদামের খোলাটাই, সেটাকে ভাঙতে হবে, তারপরে তাদেরকে খেতে হবে। তো কিভাবে ভাঙবে, এরা কি করে একটা নেয়, পাথরের একটা বড় অংশ নেয়, সেটার মধ্যে বাদামের খোলটাকে রেখে, যার মধ্যে বাদাম আছে সেটাকে রেখে
শক্ত কোনো গাছের ডাল বা পাথরকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে ভাঙার চেষ্টা করে এবং সেটাকে ভেঙে তারা সেটাকে বাদাম যে পারলো সেটাকে খাদ্য হিসেবে ভক্ষণ করে। তো এইভাবে তারা বাদামের খোল ভাঙে। তো বাদামের খোল ভাঙার জন্য তারা কী কী ব্যবহার করে? একটা হচ্ছে গাছের শক্ত ডাল বা পাথর, আর কি ব্যবহার করে? নিহাই। এই নিহাইটা কি? নিহাই হচ্ছে পাথর, এক ধরনের বড় পাথরকে বলা হচ্ছে নিহাই। এই নিহাই এটা যদি একটা বড় পাথর হয়, এর উপরে একটা বাদামের খোল রেখে সেটাকে একটা বড় গাছের ডাল কিংবা কোনো প্রকার পাথরের মাধ্যমে সেটাকে কিন্তু ভাঙে এবং সেই বাদামের খোলটাকে ভেঙে নিয়ে তারা বাদাম যে সংগ্রহ করে সেটা খায়। তো এইভাবে তারা কী করে? বাদামের খোল ভাঙে। এই হলো 2 নাম্বার উদাহরণ। আরেকটা লাস্ট হচ্ছে বিভিন্ন ভেষজ ঔষধ ব্যবহার করে। আমাদের ক্ষেত্রে যখন আমাদের শরীর খারাপ হয় আমরা তো মেডিসিন নিয়ে নিই দোকান থেকে গিয়ে, সেটাকে ভালোভাবে প্রস্তুত করা হয়। তো সেটা কিন্তু শিম্পাঞ্জিরা পায় না। তাদের যখন বুঝতে পারে যে তাদের শরীর খারাপ হয়েছে, তখন নিজেদের শরীরকে সুস্থ করার জন্য তারা বিভিন্ন প্রকার ভেষজ উদ্ভিদকে খায়, ভেষজ প্রকার ঔষধ, বিভিন্ন প্রকার ফল ফুল যেগুলো ভেষজ ঔষধ হিসেবে কাজ করে সেগুলো কিন্তু তারা খায়, সেগুলোকে তারা ব্যবহার করে এবং কি কি কাজে কোন ভেষজ ঔষধগুলো ব্যবহার করবে, কোন গাছের পাতা লাগবে সেগুলো কিন্তু তারা ভালোভাবেই জানে। প্রায় আচ্ছা কি বললাম? ভেষজ ঔষধি ব্যবহার, ঔষধের ব্যবহার, বিভিন্ন প্রকার ভেষজ ঔষধের ব্যবহার। তারা প্রায় 19টি ভেষজ ঔষধ ব্যবহার করে। ভেষজ ঔষধের ব্যবহার করে। ঠিক। তো হচ্ছে শিম্পাঞ্জির সমস্যার সমাধান। এই সমস্যার সমাধানকে বলা হচ্ছে আচরণগত অভিযোজন। তো তোমাকে যদি জিজ্ঞেস করে প্রশ্নে পরীক্ষায় যে শিম্পাঞ্জির সমস্যার সমাধানটা কোন প্রকার অভিযোজন, তো তুমি বলবে এটা আচরণগত অভিযোজন। ঠিক। এবার আর যে শিম্পাঞ্জির সমস্যার সমাধান ছাড়া আরেকটা 2 নম্বর যে উদাহরণ কথা বলেছিলাম সেটা হচ্ছে মৌমাছির বার্তা প্রদান। মৌমাছিরা কিভাবে বার্তা আদান প্রদান করে? মৌমাছি আমরা প্রত্যেকেই দেখেছি যারা গাছের ডালের মধ্যে কিন্তু মৌচাক বেঁধে সেখানে থাকে, সেখানে মধু সংগ্রহ করে। এবার এরা একজন ধরলো কোথাও দেখলো সেখানে মধু আছে, সেখানে খাদ্য, যেটাকে তারা খাদ্য বলে, খাদ্যের যদি সন্ধান একজন পেল তো সে বাকিদেরকে কিভাবে জানাবে যে সেখানে খাদ্য আছে, সবাই সেখানে চলো। তো সেই বার্তার আদান প্রদান কিভাবে হয়? এই আদান প্রদানও আরেকটা অভিযোজন, যেটাকে বলা হচ্ছে আচরণগত অভিযোজন। তো 2 নম্বর হলো মৌমাছির বার্তার আদান প্রদান। এখানে তোমাকে বেশি কিছু জানতে হবে না, জাস্ট 2টা জিনিস জানবে। 1 নম্বর হচ্ছে ওয়াগল ডান্স, এটা জানবে। আর একটা হচ্ছে 2 নাম্বার রাউন্ড, সেটা বলছি। আগে ওয়াগল ডান্সটার কথা বলে দিই। ওয়াগল ডান্স আরেকটা হয় রাউন্ড ডান্স। আগে ওয়াগল ডান্স কি? যখন খাদ্যের সন্ধান দূরে হয়, মৌচাক থেকে খাদ্যের সন্ধান অনেকটা দূরে হলো, এবার কেউ একজন মৌমাছি সেই খাদ্যটাকে দেখে এসে তারা মৌচাকের কাছে আসলো এবং সেখানে এসে যে বাকি মৌমাছিগুলো ছিল তাদেরকে বার্তা প্রদান করলো যে সেখানে খাদ্যের উৎস আছে, সেদিকে সবাই চলো। তো কিভাবে সেই যে বার্তা প্রদান করার পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হচ্ছে ওয়াগল ডান্স। তো ওয়াগল ডান্স তারা মৌমাছিরা কখন করে? নাকি যখন
খাদ্যের উৎস দূরে হয়, যখন খাদ্যের উৎস দূরে হয়। আরেকটা ইনফরমেশন যে ওয়াগাল ডান্স কেমন হয়, বাংলা 8 সংখ্যার মতো তারা এই নৃত্য প্রদর্শন করে। বাংলা 8 সংখ্যার মতো, সরি বাংলা না, ইংরেজি 8, ঠিক আছে, ইংরেজি 8 সংখ্যার মতো, এই যে এইটা সংখ্যার মতো, সংখ্যার নেই, এই নৃত্যের মহড়া। তো নৃত্যের মহড়া কেমন হয় নাকি ইংরেজি 8 সংখ্যার মতো, মানে একটা মৌমাছি যখন দূর থেকে খাদ্যের উৎস নিয়ে আসলো, তখন সে মৌচাকের কাছে এসে কিছুটা এই প্রকার নৃত্য প্রদর্শন করে। এই দিক থেকে এই দিকে যায়, এই দিক থেকে আবার এই দিকে আসে, এইভাবে। এই যে মহড়া, এইভাবে তারা কিন্তু অনবরত কি করে, এইভাবে তারা নৃত্য প্রদর্শন করে। এটাই এক প্রকার নৃত্য। এই প্রকার নৃত্য যখন তারা প্রদর্শন করে, তখন যে বাকি মৌমাছিগুলো তারা বুঝে যায় যে সে কিভাবে নাচছে এবং কতক্ষণ ধরে নাচছে, সেটাকে পর্যবেক্ষণ করে তারা সেই দিকে ছুটে যায় খাদ্যের সন্ধানে, ঠিক আছে। এ হচ্ছে ওয়াগল ডান্স। আরেকটা কি, আরেকটা হলো রাউন্ড ডান্স। 2 নম্বর রাউন্ড ডান্স। রাউন্ড ডান্স কি, এক্ষেত্রে মৌমাছিরা কিন্তু 8 সংখ্যার মতো এই দিক থেকে এঁচিয়ে পেঁচিয়ে নাচবে না। তারা কি করবে, তারা এক চক্র বরাবর এক জায়গায় ঘুরবে। এই প্রকার নৃত্যকে বলা হচ্ছে রাউন্ড ডান্স। খাদ্যের উৎস যখন কাছে হয়, খাদ্যের উৎস কাছে হলে, খাদ্যের উৎস যখন কাছে হয়, তখন তারা এই প্রকার নৃত্য প্রদর্শন করে। নৃত্যের মহড়া কিরকম হয়, এখানে এবার লিখেই দিই যে মহড়া কেমন হয় নাকি ক্ষুদ্র চক্রাকার, ক্ষুদ্র চক্রাকার, এই প্রকার নৃত্য তারা প্রদর্শন করে। মানে এখান থেকে চালু করলে এই রাস্তা দিয়ে তারা কিন্তু অনবরত এই চক্র বরাবর তারা নৃত্য প্রদর্শন করে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ক্লাস, আজকের টপিক। এখানে আচরণগত অভিযোজনটা ভালো করে বুঝলাম। তো আজ পর্যন্ত যতটা পড়ানো হলো সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী, সেটা তোমরা কিন্তু কমপ্লিট করবে। এর পরের ক্লাসগুলো কিন্তু কোশ্চেনের উপর ভিত্তি করে আসবে। তো আজকে আমাদের কি শেষ হলো, অভিযোজন শেষ হলো, অর্থাৎ অভিব্যক্তি অভিযোজনের যে চ্যাপ্টারটা, পুরো চ্যাপ্টারটা শেষ হলো। সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস কিন্তু এই পর্যন্তই ছিল, জনন থেকে এখান পর্যন্ত। তো সিলেবাস শেষ হলো। দেখা হচ্ছে আবার পরের একটি নতুন টপিক নিয়ে। টাটা।